এবারে আমরা ডিগ্রি ও রেডিয়ানে কোণ পরিমাপ করার পদ্ধতি, বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তকলার ক্ষেত্রফল বের করা নিয়ে আলোচনা করব। তো ভাইয়া সবাই যদি একটু লক্ষ্য করি যে আমরা একটা বৃত্তের কথা যদি বলি, তাহলে এই যে বৃত্তের চারদিকে টোটাল যে কোণ উৎপন্ন হয়েছে কোণটাকে আমরা বলি 360 ডিগ্রি। যখন আপনি এটাকে সমান 4 ভাগে ভাগ করে ফেললেন, এই প্রতি ভাগে যে কোণগুলো, এই কোণগুলোকে আমরা 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4 90 ডিগ্রি বলি। তবে এই যে এখান থেকে পর্যন্ত অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বা এক সমকোণ, এবং এখন এই 90 ডিগ্রিকে ঠিক সমান 90 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে 1 ডিগ্রি করতে হবে। তো আমার বেসিক আলোচনা বিষয় হচ্ছে ভাইয়া রেডিয়ান কোণটা আসলে কিভাবে আসে। আমরা অনেকেই হয়তো রেডিয়ান কোণ এই নামটা শুনেছি, তবে রেডিয়ান কোণটা আসলে বৃত্ত থেকেই আসে। ধরেন আমি একটা বৃত্তের কথা বললাম, এই বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ চিন্তা করতেছি আমরা। তো ভাই সবাই যদি একটু খেয়াল করি যে ব্যাসার্ধের সমান চাপ আইডিয়াটা কিরকম, যে এইখান থেকে এই পর্যন্ত যদি এই পয়েন্টটা বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই দৈর্ঘ্যটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধের সমান চাপ, তাহলে ভাই আমাকে কি করতে হবে, যে এখানে একটা চাপ নিতে হবে, যে চাপটা বৃত্তের ব্যাসার্ধের সমান। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করি সাধারণত, যে এই দৈর্ঘ্যটা সমান করে নিয়ে এইভাবে এই যে কম্পাস দিয়ে কেটে নিতাম। আচ্ছা, নিলাম, নেওয়ার পরে কি করি, এই পয়েন্ট দুটো যোগ করে দিয়ে বলে দিই এই অ্যাঙ্গেলটা, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা দাবি করি কি 1 রেডিয়ান। তো ভাইয়া এই যে অ্যাঙ্গেলটাকে আসলে 1 রেডিয়ান দাবি করতেছি, এটা কখনোই 1 রেডিয়ান কোণ না। একটু ভালো করে যদি লক্ষ্য করেন, আমি যখন কম্পাস বসিয়ে যে এইভাবে টান দিলাম, তখন যে ডিসটেন্সটা আসলে আমি পেলাম সেটা হচ্ছে কি, একটু যদি দেখেন ভাই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দৈর্ঘ্য কত, আর আপনি কম্পাসে এই আর নিয়ে যখন এইভাবে বসাচ্ছেন, তখন ডিরেক্টলি কম্পাসের দুইটা কাটার মধ্যবর্তী ডিসটেন্স আর ক্যালকুলেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু সরলরৈখিক ডিসটেন্স, এটা কিন্তু এই চাপের দৈর্ঘ্য হচ্ছে না, চাপের দৈর্ঘ্যটা কিন্তু আসলে আর থেকে বড় হয়ে গেল। তো বেসিক্যালি আপনি যখন এইভাবে ক্যালকুলেট করেন বা এইভাবে আঁকেন, তখন এটা আর, আবার এটাও তো বৃত্তের ব্যাসার্ধ আর, তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে 60 ডিগ্রি, একটা সমবাহু ত্রিভুজ এঁকে ফেলছেন আপনি, তিনটা বাহু সমান, এই সমবাহু ত্রিভুজ। এবং কোনোভাবেই চাপটা বৃত্তের ব্যাসার্ধের সমান হয়নি, কারণ আমি বলতে পারি এই সরলরেখা থেকে এই চাপের দৈর্ঘ্যটুকু, যেটা একটা বক্রাকার অংশ, দৈর্ঘ্যটা বেশি। হ্যাঁ, এতটুকু আইডিয়া করা যায় যে হয়তো এটার আশেপাশে কোথাও হবে রেডিয়ান কোণটা। তো ভাই এই বিষয়টা একটু সবাই খেয়াল রাখবো, যে আসলে আমরা যেভাবে রেডিয়ান কোণ আঁকতে অভ্যস্ত, সাধারণত ওইভাবে রেডিয়ান কোণ আঁকা যায় না। রেডিয়ান কোণ হাতে কলমে আঁকা যায় না। তো ভাই দেখেন, তাহলে আমি এখন রেডিয়ান কোণটাকে কিভাবে চিহ্নিত করব। আমরা একটা বৃত্তের মধ্যে এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই দূরত্বটা, ওখানটা চাপ চিন্তা করছি, যে চাপটার দৈর্ঘ্য হচ্ছে ভাই r। তাহলে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই কোণটাকে আমরা বলতেছি 1 রেডিয়ান। ভাই আপনি যখন দুইটা ভিন্ন পদ্ধতিতে মেজার করেন, তখন এই মেজারমেন্ট ইউনিটগুলোর মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকার কথা। যেমন আমরা যদি বলি যে 1 কেজি সমান সমান কি 1000 গ্রাম, ঠিক একইভাবে রেডিয়ান এবং ডিগ্রিতে যে অ্যাঙ্গেল মেজার করি, তাদের মধ্যে কিন্তু সম্পর্ক থাকা উচিত। তো ভাই দেখেন, আমরা যদি এই সম্পর্কটা বের করতে চাই, আমরা একটা কথা বলতে পারি যে এই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। আর এখানে একটা জিনিস একটু দেখেন, হ্যাঁ ঠিক এতটুকু দৈর্ঘ্য, অর্থাৎ একটা বৃত্তের 1/4 দৈর্ঘ্য কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 90 ডিগ্রি। একটা বৃত্তের 1/4 দৈর্ঘ্যটা কত ভাইয়া? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই r ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু পাই r বাই 2। এবং ভাই আমরা আরেকটা বিষয় জানি, যে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন করা কোণ এই চাপের দৈর্ঘ্যের সমানুপাতিক, মানে চাপ যত বড় হবে কোণও তত বড় হবে। খুবই সিম্পল আইডিয়া এটা। তাহলে আমি কি বলতে পারি, এই চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কোণ, এই চাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কোণ, একই বৃত্তের জন্য এটা সবসময় সত্য। তাহলে আমি এটা বলতে পারি কি, এই চাপের দৈর্ঘ্য কত, পাই r বাই 2 ডিভাইডেড বাই 90 ডিগ্রি বা 1 সমকোণ, ঠিক আছে ভাইয়া, ইকুয়াল টু r ডিভাইডেড বাই 1 রেডিয়ান। তো
ভাই এবার আমরা এখান থেকে 1 রেডিয়ান ইকুয়াল টু বের করে ফেলতে পারি। 1 রেডিয়ান ইকুয়াল টু, ভাই দেখেন এই উভয় পক্ষে আর ক্যান্সেল হয়ে যাওয়ার পর 1 রেডিয়ান ইকুয়াল টু কি থাকে, 1 সমকোণ, আর এইটা এই পাশে চলে আসবে। তাহলে ভাই বিষয়টা এরকম, 1 রেডিয়ান ইকুয়াল টু 1 সমকোণ ডিভাইডেড বাই পাই বাই 2। এবং ভাই এই 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই, 1 রেডিয়ান ইকুয়াল টু 2 ইনটু 1 সমকোণ মানে ভাই হচ্ছে 2 সমকোণ ডিভাইডেড বাই পাই। তাহলে 1 রেডিয়ানকে ভাই আমরা সংক্ষেপে এভাবে লিখি 1, তারপরে এখানে c, কেন রেডিয়ানকে c দিয়ে লেখা হয় সেটা একটু পরে বলতেছি ভাই, ইকুয়াল টু 2 সমকোণ মানে কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এখানে c আসলে সার্কুলার, এই কথাটা থেকে বৃত্তীয় কোণ বা সার্কুলার অ্যাঙ্গেল, যেটা বৃত্ত থেকে ভাই নিয়ে আসছেন দেখেন, তাই এটাকে আমরা c দ্বারা প্রকাশ করি। সিমিলারলি ভাইয়া ডিগ্রিতে যদি বের করতে বলতো যে 1 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, এটা যদি আপনার কাছে জানতে চাইতো, আপনি জানেন কি 1 রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি বাই পাই। এখান থেকে কিন্তু আপনি এটা দেখতেও পাচ্ছেন যে এটা কিন্তু আসলে 60 ডিগ্রি না, 57 পয়েন্ট সামথিং এরকম আসবে। তাই এই যে ভাই আমি আগে যে কথাটা বলছি যে ওইভাবে একে সমবাহু ত্রিভুজে একে 60 ডিগ্রিকে রেডিয়ান কোণ দাবি করা যাবে না। সিমিলারলি আমরা যদি ডিগ্রিতে কনভার্ট করতাম তাহলে সব যদি এই পাশে নিয়ে আসি, পাই বাই 180 রেডিয়ান ইকুয়াল টু 1 ডিগ্রি। তাহলে ভাই দুইটা কনভার্সন আমরা লিখলাম, একটা হচ্ছে 1 রেডিয়ানের জন্য আর একটা হচ্ছে 1 ডিগ্রির জন্য। ভাই এবার আমরা বৃত্ত চাপের দৈর্ঘ্য ও বৃত্ত কলার ক্ষেত্রফল বের করার পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো সবাই একটু খেয়াল করেন, আবার যদি আমরা একটা বৃত্ত এঁকে নেই, ভাই এবি বৃত্তচাপটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। এবং ধরেন আপনি এই থিটাকে যদি ডিগ্রিতে পরিমাপ করেন, তাহলে প্রথমে আমরা চিন্তা করতেছি থিটা যদি ডিগ্রিতে মেজার করা হয়। ভাই সবাই একটু খেয়াল করেন, এই যে বৃত্তচাপটার দৈর্ঘ্য আমরা বের করতে চাচ্ছি, ধরেন এবি এর দৈর্ঘ্যকে আপনি বলেন s ইকুয়াল টু পাঠ। তাহলে একটা জিনিস জানেন যে ভাইয়া যদি পুরো বৃত্তটা নিতাম, পুরো বৃত্তটার জন্য থিটা কত হইতো, 360 ডিগ্রি। তাহলে আমি যদি একদম সহজ ঐকিক নিয়মে যাই যে 360 ডিগ্রি এর জন্য আমি যে দৈর্ঘ্যটা পেতাম সেটা হচ্ছে পুরো বৃত্তের পরিধির দৈর্ঘ্য 2 পাই আর। তাহলে 360 ডিগ্রির জন্য আপনি পাচ্ছেন 2 পাই আর। 1 ডিগ্রির জন্য আপনি যে লেংথটা পেতেন সোজা ঐকিক নিয়ম ভাইয়া 2 পাই আর বাই 360 ডিগ্রি। থিটা ডিগ্রির জন্য আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে থিটা বাই 360 ইনটু 2 পাই আর। ভাই যেহেতু সেম জাতীয় রাশি অনুপাত তাই এখন আর এখানে কোনো ইউনিট থাকার প্রশ্ন আসে না, এবং এটা ভাই কি ইন্ডিকেট করবে, ওই বৃত্তচাপটার দৈর্ঘ্য, একদম সোজা ঐকিক নিয়ম। আবার যদি রেডিয়ালে চিন্তা করতে, ভাই একটা বৃত্তের মধ্যে কত রেডিয়ান কোণ হয় আমরা জানি, 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান। অলরেডি আমরা এটা ক্যালকুলেট করেছি ভাই। সো দেখেন 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। তাহলে ভাই এখান থেকে আমরা এটা বলতে পারি 2 ইনটু 180 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই রেডিয়ান, অর্থাৎ 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই রেডিয়ান। ঠিক আছে ভাই? তাহলে একটা বৃত্তে যে রেডিয়ান কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে 2 পাই রেডিয়ান। তাহলে এই ক্যালকুলেশনটা যখন থিটা ডিগ্রির জন্য না হয়ে যদি আমার এখানে থিটাটা রেডিয়ানে পরিমাপকৃত কোনো অ্যাঙ্গেল হতো, কেউ কেউ বলতে পারেন ভাই আমি রেডিয়ানকে ডিগ্রিতে কনভার্ট করে করব, সমস্যা নাই করে, অথবা থিটা বাই 360 কিন্তু ভাই এখন আর হবে না, এখন কত হবে, যেহেতু টোটাল অ্যাঙ্গেলটা এখন আর 360 ডিগ্রি না, এখন হচ্ছে রেডিয়ানে হিসাব করলে টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 2 পাই রেডিয়ান। তাই থিটা যখন রেডিয়ানে মাপতেছি তাহলে উপরে থিটা নিচে হচ্ছে 2 পাই, যেমন এখানে যখন আমরা ডিগ্রিতে মাপছিলাম উপরে থিটা নিচে 360 ইনটু 2 পাই আর, কাটাকাটি হওয়ার পরে ভাই কি থাকতেছে আর থিটা। এটা হচ্ছে ভাই আমরা যখন রেডিয়ানে পরিমাপ করব তখন বৃত্তচাপের দৈর্ঘ্য। তাহলে ভাই বিষয়টা কি, যে যদি এই কোণটা ডিগ্রিতে পরিমাপ করে তখন বৃত্তচাপের দৈর্ঘ্য কি থিটা বাই 360 ইনটু 2 পাই আর, যদি এই কোণটা রেডিয়ানে পরিমাপ করে তখন বৃত্তচাপের দৈর্ঘ্য কি আর থিটা। ক্ষেত্রফলের ক্ষেত্রে ভাই একই বিষয়,
360 ডিগ্রির জন্য আপনি যে ক্ষেত্রফল পাচ্ছেন সেটা হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে ভাই আমি এটা বলতে পারি যে 1 ডিগ্রির জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে পাই আর স্কয়ার বাই 360 ডিগ্রি। থিটা ডিগ্রির জন্য ভাই আমরা যেটা পাবো সেটা হচ্ছে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এটা হচ্ছে যদি কেন্দ্র উৎপন্ন কোণ থিটা হয় তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল। এবার ভাই যদি এটা থিটা ডিগ্রি না হয় থিটা রেডিয়ান হতো তাহলে রেজাল্টটা কি আসবে? থিটা বাই এখানে 360 না থেকে 2 পাই ইনটু পাই আর স্কয়ার, পাই বাই ক্যান্সেল হয়ে হাফ r square theta when theta is measured in radian or theta radian কোণ। তাহলে ভাই আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে বৃত্ত কলার ক্ষেত্রফল এবং বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে পারবো। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। ভাই এই ধরনের প্রবলেমগুলো খুবই জনপ্রিয় কিছু প্রবলেম। সাপোজ ধরেন আমি আপনাকে একটা টাইম বলে দিলাম যে 5:35 বাজে, তাহলে এখন এই 5:35 এ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? অথবা আমি যে কোনো র্যান্ডম টাইম বলে দিই। উল্লেখ্য এখানে এম বা পিএম বলা দরকার নাই, কারণ এম হোক পিএম হোক মধ্যবর্তী কোণ কিন্তু বেশ সেম, এটা এম পিএম এর উপর ডিপেন্ড করে না। 5:35 একই পজিশন আসবে, সেটা এম হোক আর পিএম। আচ্ছা, এখন একটা বিষয় যদি একটু খেয়াল করেন, কোণ পরিমাপ করার জন্য প্রথমত একটা রেফারেন্স কিন্তু দরকার হয়। যেমন আমি আপনাকে এই যে একটা রেফারেন্স লাইন বললাম, এই রেফারেন্স লাইনের সাথে আরেকটা লাইন ধরেন এই লাইনটা এটার সাথে সাপেক্ষে দিকে 30 ডিগ্রি চলে আসে, তখন আপনি কি বলবেন? এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি। তো আমরা এখানে একই রকম মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যবর্তী কোণ বের করার জন্য একটা রেফারেন্স লাইন ধরে নেব। এই রেফারেন্স লাইনটা হচ্ছে ভাইয়া এই ঘড়িটার কেন্দ্র এবং 12 এর কানেক্ট করলে যে রেখাটা তৈরি হয় সেটা। এটা সাপেক্ষে আমরা আগে অ্যাঙ্গেলগুলো একটু মেজার করি। তো প্রথম কথা হচ্ছে যে আমি যদি যে কোনো একটা র্যান্ডম টাইমকে বলি h আওয়ার, যেমন এখানে h ইকুয়াল টু হচ্ছে 5 এবং m মিনিট, এবং এখানে m ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি 35। তাহলে h আর m এর মাধ্যমে রেজাল্ট বের করলে খালি h আর m এর মান বসাবেন, কাজ শেষ। ওকে, একটা বিষয় একটু খেয়াল করেন যে 12 থেকে শুরু করে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় কত ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করে। তো ভাই দেখেন 12 থেকে শুরু করে এই ঘুরে আবার 12 এ আসা মানে কি বোঝাচ্ছে বলেন তো? 360 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন 12 থেকে 1, 12 থেকে 2, 3, 4, 5, 6, এবার প্রত্যেকটা ভাগে যে 12 থেকে 1 এ যেতে কত অ্যাঙ্গেল হবে ভাই? এখান থেকে ঘুরে এই পর্যন্ত যদি টোটাল 360 ডিগ্রি হয় তাহলে 12 থেকে 1 হচ্ছে এটার 12 ভাগের 1 ভাগ। তাহলে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, বা আমরা এটা বলতে পারি যে ঘন্টার কাঁটা প্রতি ঘন্টায় 30 ডিগ্রি কোণ অতিক্রম করে। বা 1 ঘন্টায়। তাহলে আমি যদি বলি h ঘন্টা, তাহলে h ঘন্টায় 30 ইনটু h কোণ অতিক্রম করে। আমি আসলে ভাই বেসিক্যালি কি জানতে চাচ্ছি, ধরেন 5:35 মিনিটে ঘন্টার কাঁটা এক্স্যাক্টলি আসলে কোন পজিশনে আছে, 12 এর সাথে এই লাইনটার সাথে কত অ্যাঙ্গেল তৈরি করে আছে। তো আমি দেখেন বলতেছি কি ভাই 5:35, দেখেন যখন আপনি 5টার কথা বলতেন 12টা থেকে শুরু করে 5টা প্রতি ঘন্টা সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে 150 ডিগ্রি অ্যাঙ্গেল অলরেডি তৈরি করে ফেলছে, কিন্তু পরবর্তী 35 মিনিটেও কিন্তু ঘন্টার কাঁটা মুভ করছে, তাহলে সেটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে। তাহলে ভাই একই রকম ঘন্টার কাঁটা প্রতি মিনিটে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে। ভাই একটা জিনিস দেখেন তো, প্রতি ঘন্টা, এই প্রতি ঘন্টা কথাটার মানেই তো 60 মিনিট। তাহলে 60 মিনিটে যদি সে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে 1 মিনিটে কি করবে ভাই? 60 মিনিটে সে করতেছে 30 ডিগ্রি, 1 মিনিটে সিম্পলি হাফ ডিগ্রি। তাহলে প্রতি মিনিটে হাফ ডিগ্রি কোণ অতিক্রম করে।
মিনিট কতটুকু ক্যালকুলেট করবেন ভাইয়া 5 আওয়ারের যা হয়েছে সেটা তো এখানের মধ্যে ক্যালকুলেট, এরপর আবার 35 মিনিট, তাহলে এই যে এখানে এম মিনিট যে বলতেছি এম মিনিটে সে যে অ্যাঙ্গেল আরো তৈরি করবে সেটা হচ্ছে হাফ ইনটু এম পরিমাণ কোণ অতিক্রম করবে। তাহলে ঘন্টার কাঁটা এইচ আওয়ার এম মিনিটে, এই যে দেখেন সেন্টার এবং 12 এর কানেক্টিং লাইন বা রেফারেন্স লাইনের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেল অতিক্রম করে গেছে 30 ইনটু এইচ প্লাস হাফ এম। এবার ভাই আমরা যদি মিনিটের কাঁটায় আসি, ভাই মিনিটের কাঁটার কথা যদি বলি, দেখেন মিনিটের কাঁটা কি হয়, ধরেন এই 12 থেকে শুরু করলে 1 ঘন্টা পরে আবার সেই জায়গায় আসে, তাহলে মিনিটের কাঁটা প্রতি ঘন্টায় 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, তাই না? তাহলে মিনিটের কাঁটা প্রতি মিনিটে যদি 1 ঘন্টায় 360 ডিগ্রি যায় তাহলে 1 মিনিটে কতটুকু যাবে 6 ডিগ্রি কোণ অতিক্রম করবে। ভাই যে আমাদের ঘড়ির মধ্যে যে এরকম ছোট ছোট দাগ কাটা থাকে, যে 1 মিনিট পরে সে যে এইখানে একটা দাগে আসে, সেই দাগে আসতে সে 6 ডিগ্রি কোণ অতিক্রম করে। তাহলে ভাই এম মিনিটে সে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করলো 6 এম কোণ অতিক্রম করেছে। ভাই এবার একটু খেয়াল করেন, কোন একটা পার্টিকুলার মোমেন্টে ধরেন ঘন্টার কাঁটাটা আছে এরকম কোথাও, আর ধরেন মিনিটের কাঁটাটা আছে এরকম কোথাও, এটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। আচ্ছা তাদের মধ্যবর্তী কোণটা আমি ভাই কিভাবে বের করতে পারি? ভাই দেখেন আমি তো 12 এর সাপেক্ষে অ্যাঙ্গেল বের করছি, 12 এর সাপেক্ষে মিনিটের কাঁটার অ্যাঙ্গেল বের করছি, আবার এই 12 এর সাপেক্ষে ঘন্টার কাঁটার অ্যাঙ্গেল বের করছি। দেখেন তো ভাই এই দুইটা অ্যাঙ্গেল বাদ দিয়ে দিলে আমি তাদের নিজেদের মধ্যবর্তী অ্যাঙ্গেল পাচ্ছি না। তো আমার সহজ কাজ কি, যে ভাই 12 এর সাপেক্ষে আমি ঘন্টার কাঁটার অ্যাঙ্গেলটা জানি একটা নির্দিষ্ট টাইমে, আমি আবার মিনিটের কাঁটার অ্যাঙ্গেলটাও জানি 12 এর সাপেক্ষে। সো এই দুটো বিয়োগ করে দিলেন, অর্থাৎ ভাইয়া 30h প্লাস হাফ এম মাইনাস 6m। আমি প্রশ্ন আসবে ভাইয়া কোনটা বড় কোনটা ছোট, এবার ক্যালকুলেট করবো কিভাবে? দরকার নাই, মডুলাস দেন ভাইয়া, যে আগে পরে নিয়ে আপনি সমস্যা হবে না। কারণ কখনো কখনো এরকম হতে পারে যে মিনিটের কাঁটা আগে চলে গেছে, কখনো ঘন্টার কাঁটা আগে থাকতে পারে, এটা টাইম কখন দেয়া আছে তার উপর ডিপেন্ড করবে। ইকুয়াল টু ভাইয়া কত আসে দেখেন তো, নিচে 2 থাকলো, উপরে 30 ইনটু 2 60h প্লাস m মাইনাস 12m ইকুয়াল টু 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 মডুলাস। হ্যাঁ আপনার এখন যখন একটা নির্দিষ্ট টাইম বলে দিবে, যেমন 5:35, আপনি নিচের ভ্যালু 5 বসাবেন, m এর ভ্যালু 35 বসাবেন, কাজ শেষ। ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখা ভালো, এমসিকিউতে কাজে দেবে। এবং এখান থেকে আমি আপনাদের একটা প্রবলেমও দিতে পারি, একটু নিজেরা এটা চেষ্টা করতে পারেন যে প্রতিদিন কতবার ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। সহজ আনসারে যাওয়া যাবে না কিন্তু ভাই, আপনি এটা চিন্তা করতেছেন যে ভাইয়া যদি 3টার কথা বলি কেমন হয়, তাই না? 3টার সময় 90 ডিগ্রি, কিন্তু ভাই 3টার পরেও কিন্তু কোনো একটা সময় দেখেন এই যেভাবে এগুলো শিফট করতে থাকে, তো কোনো একটা সময় কিন্তু 90 ডিগ্রি হয়। এরকম প্রতিদিন কতবার তারা 90 ডিগ্রি থাকে? অথবা আরেকটা কোশ্চেন যদি করি, প্রতিদিন কতবার ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপর দিয়ে অতিক্রম করে?